আমাদের সকলেরই খুব পরিচিত প্রবাদ হলো ইতিহাস কথা বলে। আর সেই ইতিহাসের কথা শুনতে, রাজাদের গল্প শুনতে, ইতিহাসের আয়নায় চোখ রাখতে বারবার এই ব্যাকুল মন ছুটে চলে কোনো ইতিহাসের দুয়ারে। সেই রকমই দুয়ারের খোঁজে আমরা আজ পৌঁছে গেছি হাজারদুয়ারির দোরগোড়ায়, অর্থাৎ হাজারদুয়ারিতে, যেখানে শুধু ইতিহাস কথাই বলে না, ইতিহাস বয়ে চলেছে বিশাল ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার বোঝা, মির্জাফর, সিরাজউদ্দৌলা, পলাশী, রক্তাক্ত প্রান্তর আর কত ভয়াবহতার জীবন্ত সাক্ষী। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা একটি জেলা। মুর্শিদাবাদ স্বাধীন ভারতের সর্বশেষ রাজধানী ছিল। এটি নবাব মুর্শিদ কুলি খাঁ 1717 সালে তৈরি করেছিলেন। ওনার নাম অনুসারে এই জায়গার নামকরণ হয় মুর্শিদাবাদ। 1704 সালে উনি মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানীকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিলেন। ওনার আগে এই জায়গার পুরাতন নাম ছিল মকসুদাবাদ। সেই সময় মুর্শিদাবাদ শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যের একটি বিশিষ্ট প্রতিষ্ঠান ছিল। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ সকাল সকলকে। আমরা আবার একটি নতুন যাত্রা শুরু করতে চলেছি আর আজ আমরা যাব মুর্শিদাবাদ। এই মুহূর্তে আমি আছি মালদাতে। মালদা যেখানে ইতিহাসকে বারবার খুঁজে পাওয়া যায়। গৌড় মালদার উপরে একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আগে শেয়ার করেছি। গৌড় মালদা ছিল প্রাচীন ভারতের রাজধানী। আর সেই ইতিহাসের জায়গা থেকে আমরা আজ যাচ্ছি আরেকটি ইতিহাসের জায়গায়, সেটি হলো মুর্শিদাবাদ। আজ আমরা যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারি। সময় সকাল 8:30 আর আমরা আমাদের যাত্রা শুরু করতে চলেছি। যাত্রা শুরু করার পর আমরা প্রাতরাশ করার জন্য দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারেই একটা দোকানে। ওই পাশে যে দোকানটা দেখা যাচ্ছে ওখানে আমরা আজকে প্রাতরাশ করব। লুচি, তরকারি আর চা। প্রচন্ড খিদে পেয়েছে, এবার প্রাতরাশটা সেরে আসি। আমি ছোটবেলা থেকে মালদাতেই বড় হয়েছি আর মুর্শিদাবাদ আমি এর আগেও গেছি, কিন্তু যতবারই মুর্শিদাবাদ যাই আমি যেন সেই একই রকম আবেগ এবং অনুভূতিকে ফিরে পাই। মুর্শিদাবাদের নাম শুনলে যেন ইতিহাসের ঘন কালো মেঘ চারিদিক আচ্ছন্ন করে মনটাকে ধূসর বেড়া জালে গ্রাস করে নেয়। চলুন আজ সেই ইতিহাসেরই গল্প করি। এখন আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারির বিল্ডিং এ, মুর্শিদাবাদে এখন আমি আছি। আমার পিছনে হাজারদুয়ারি বিল্ডিং। অ্যাকচুয়ালি হাজারদুয়ারি প্যালেস ছাড়াও এখানে আরো অনেক দেখার জায়গা আছে, তো আমরা প্রথমে সেই জায়গাগুলো দেখে নেব এবং তারপরে হাজারদুয়ারির প্যালেসটা দেখব। তার কারণ হলো এর আশেপাশে যে জায়গাগুলো 3টে সাড়ে 3টের মধ্যে বন্ধ হয়ে যায়, আর হাজারদুয়ারির যে মেন বিল্ডিং ওটা 5টা অবধি খোলা থাকে। তো আমাদের কাছে আশেপাশের জায়গাগুলো দেখার জন্য সময় কম, তাই ওগুলো আগে আমরা দেখে কভার করে নেব। তারপরে আমরা হাজারদুয়ারি মেন বিল্ডিং, মেন প্যালেসে আসবো, কারণ ওটা 5টা অবধি খোলা থাকে। তো ওইখানে যাওয়ার যে বলে দিই, আশেপাশে যে জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য দুটো উপায় আছে, একটা টোটো বুক করে অথবা ঘোড়ার গাড়ি বুক করে। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে টোটো এই জায়গাগুলো যাবে না, শুধু মতিঝিল যাবে। ঘোড়ার গাড়িগুলো আছে সেগুলোই এই হাজারদুয়ারির আশেপাশের জায়গাগুলোকে দেখাবে। তো আমরা এখন একটা ঘোড়ার গাড়ি নিয়ে নেব। এখানে প্রচন্ড বার্গেনিং করতে হয়, আর আজকে রোববার, তার মধ্যে জানুয়ারি মাসের সেকেন্ড রোববার, তো আজকে আরো ভিড়, প্রচন্ড ভিড়, সবাই পিকনিক করতে এসছে। এখন মানে ঘোড়ার গাড়ি পাওয়াটাই খুব মুশকিল। আজকে একটু রেটটাও বেশি, কারণ এখানে আমরা জিজ্ঞেস করলাম দোকানে, বললো 600-700-তে চলে যায়, ম্যাক্সিমাম 800, কিন্তু আমরা এখানে আজকে 1000-এর নিচে কেউ কথাই বলছে না। যাই হোক, যে রেটেই পাই আমরা আজকে বেরিয়ে যাব, কারণ প্রচন্ড ভিড় আছে, দেরি করে লাভ নেই। তাই আমরা আগে একটা ঘোড়ার গাড়ি অলরেডি আমরা বুক করে ফেলেছি। ঘোড়ার গাড়িতে করে আমরা এই হাজারদুয়ারি আশেপাশের জায়গাগুলো দেখে নেব। আমাদেরকে 1000 টাকা 1000 বলছিল, আমরা 900-তে বুক করেছি। চলুন আগে এই আশেপাশের জায়গাগুলো দেখে নিই, আমরা আবার ফেরত আসবো এই হাজারদুয়ারি। পিছনে হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন, ওটা দেখার জন্য। তো চলুন আগে আশেপাশের জায়গাগুলো দেখে নিই। হাজারদুয়ারি রাজবাড়ি বা হাজার দরজা বিশিষ্ট রাজবাড়িটি 19শ শতাব্দীর একটি ঐতিহ্যবাহী স্থান, যা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত।
এই রাজবাড়িটি 1837 সালে ডানকান ম্যাকলিওড তৈরি করেছিলেন তৎকালীন নবাব নাজিম হুমায়ুন জায়ের জন্য। অবশেষে পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে, যেটি হলো কাঠগোলা। কাঠগোলা বা কাঠগোলা বাগান অষ্টাদশ শতাব্দীতে তৈরি একটি বাগান বাড়ি। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই বাগান বাড়িটি হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাগান বাড়িটি ধনপত সিং দোগার এবং লক্ষ্মীপত সিং দোগার নামক দুই ব্যক্তি নির্মাণ করেছিলেন। এটি পাশ্চাত্য শৈলীতে, বিশেষত ইউরোপীয় শৈলীতে নির্মিত একটি 4 তলা প্রাসাদ, যা বর্তমানে মিউজিয়াম বা জাদুঘরে পরিণত হয়েছে। এই কাঠগোলা বাগান বাড়িটিতে 4 তলা প্রাসাদটি ছাড়াও রয়েছে সাদা মার্বেল পাথরে তৈরি অভূতপূর্ব আদিনাথ জৈন মন্দির, চারিদিকে সুন্দর গোলাপের বাগান, একটি সুন্দর পুকুর বা ঝিল এবং একটি সোপান কুয়ো বা ধাপযুক্ত কুয়ো বা সিঁড়ি কুয়ো বা বাউরি। এটি ছিল একটি বিশেষ স্থান যেখানে ব্রিটিশ কর্মকর্তারা যেমন উইলিয়াম ওয়াটস এবং ওয়ালাস মির্জাফরের সঙ্গে দেখা করতেন 1757 সালের পলাশী যুদ্ধের পরে। এখন আমরা চলে এসেছি কাঠগোলাতে। এই যে পুরো জায়গাটা আপনি দেখছেন, এটাকে কাঠগোলা বলে। টাঙ্গায় চাপলে ওরা হাজারদুয়ারির চারপাশে যে জায়গাগুলি দেখায় তার মধ্যে এই কাঠগোলাও কিন্তু একটি জায়গা। আমরা যার টাঙ্গায় করে এসেছি উনি প্রথমে আমাদের এই কাঠগোলায় নামিয়েছেন দেখার জন্য। সকলে বলছেন এখানে একটা খুব সুন্দর সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা ওই সময় নবাবরা ব্যবহার করতেন। আর এখান থেকে আপনি সুড়ঙ্গ দেখতে পাবেন। এই দিকটায় আছে এই সুড়ঙ্গটা। আমি এতক্ষণ এই জায়গাটার ভেতরে ছিলাম, আমি এখন এখান থেকে বেরোচ্ছি। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে বাইরেটায়, আর ঠান্ডা কিন্তু অনেকটাই কম। এই ওয়েদারটা ঘোরার জন্য আরামদায়ক। আর আমি এখন যাব চিড়িয়াখানা দেখতে। আর আমার সামনে এই হলো চিড়িয়াখানা। মুর্শিদাবাদ ঘোরার আদর্শ সময় কিন্তু হলো এই শীতকাল, কারণ কি এই সময় এখানের আবহাওয়া যথেষ্ট আরামদায়ক থাকে এবং এখানে অনেক ফুলও ফোটে।
প্রত্যেকটা পাখি কিন্তু খুব সুন্দর। এখন আমি চিড়িয়াখানা দেখে বেরিয়ে এলাম। এখন আমি এই প্রাসাদ বা বাগান বাড়ির ভেতরে প্রবেশ করতে চলেছি। এর ভিতরে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউড নয়। এই প্রাসাদে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন এই বাড়ির অলংকৃত সম্মুখভাগ, ইটালির মার্বেল নির্মিত দ্রব্য, অমূল্য ও ভালো করে রক্ষণাবেক্ষণ করা প্রাচীন সামগ্রী, ঝাড়বাতি এবং অন্যান্য দ্রব্য। এই প্রাসাদ বা বাগান বাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে দেখুন হনুমানজির খুব সুন্দর একটা মন্দির রয়েছে, আর এর পিছন দিকটায় অর্থাৎ এখন আমার সামনে রয়েছে একটা খুব সুন্দর বড় ঝিল। এই ঝিলে কিন্তু বোটিং হচ্ছে। এখানে কিন্তু আপনি আপনার পরিবারের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এই দেখুন এখানে বোটিং হচ্ছে, আর এখানে বোটিং করার জন্য আপনাকে 25 টাকা প্রতিজন হিসাবে টিকিট কাটতে হবে। ঝিলটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে বোটিং করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কতক্ষণের জন্য বোটিং করতে পারবেন? কত? 15 মিনিট। এখানে আপনি 25 টাকার টিকিটে 15 মিনিটের জন্য বোটিং করতে পারবেন। সামনে একটা মন্দির আছে, আমি এখন এই মন্দিরে প্রবেশ করব। আমি এখন এই মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি আপনাদেরকে এই মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারবো না। এটা হলো একটা জৈন মন্দির। এই মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখন কিন্তু ভেতরে কাজ চলছে। এর জানলাগুলি ভীষণই সুন্দর সুন্দর রং বেরঙের কাঁচ দিয়ে তৈরি, লাল নীল বিভিন্ন রকমের কাঁচ দিয়ে জানলাগুলি তৈরি। মন্দিরটা ভেতর থেকে ভীষণই সুন্দর, কিন্তু ভেতরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই ভিতরে শান্তির একটু অভাব আছে, যেটা সাধারণত সমস্ত জৈন মন্দিরেই থাকে। মন্দিরটার বাইরের দৃশ্য আপনাকে আমি অবশ্যই দেখাতে পারি, সেটা অ্যালাউড। দেখুন মন্দিরটা বাইরে থেকেও কতটা সুন্দর। আর এখানে আমার দুই দিকে আছে খুবই সুন্দর গোলাপের বাগান, যেটা দেখতে ভীষণই সুন্দর। এখানে আমার এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছিল। এখানে এই গোলাপ ফুলগুলি শীতকালে বেশি ফোটে, তাই শীতকালে এখানে এই বাগানটি দেখতে বেশি সুন্দর লাগে। এই জায়গাটির চারপাশে আছে এরকম সুন্দর গোলাপের বাগান। এখন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ ছিলেন সে যুগের বড় মহাজন, তিনি সকলকে টাকা ধার দিতেন। এই জগৎ শেঠের বাড়ি কিন্তু বর্তমানে মিউজিয়ামে বা জাদুঘরে পরিণত হয়েছে, আর আমরা এখন এই জগৎ শেঠের বাড়ি দেখতেই যাব। এর ভেতরে প্রবেশ করার জন্য 20 টাকার টিকিট কাটতে হয়। চলুন তাহলে প্রথমে টিকিট কাটি এবং তারপর ভেতরে প্রবেশ করি। এখানে কাটতে হয় টিকিট একটা। এটি হলো আমার টিকিট। জগৎ শেঠ এবং তার পরিবারের লোকেরা ছিলেন সেই সময়কার বাংলার নবাবের সময়ের মুর্শিদাবাদের বিত্তবান ব্যবসায়ী, মহাজন এবং ঋণদাতা। তিনিও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের মহিমাপুরে বসবাস করতেন। এটি তার বাড়ি। বাড়িটি অষ্টাদশ শতকে তৈরি হয়েছিল। এই বাড়িটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে জগৎ শেঠের ব্যক্তিগত সামগ্রী, গুপ্ত সুড়ঙ্গ, ভূগর্ভস্থ ঘর এবং একটি জৈন মন্দির আছে। এই যে জগৎ শেঠের বাড়ি আছে, এর ভিতরেও ক্যামেরা অ্যালাউড নয়, তো আমি এখানে ঘুরে এসে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ব্যক্ত করছি। এই বাড়িটি একটি দোতলা বাড়ি, যেটি একটি বড় উঠানকে বেষ্টন করে আছে।
এই মিউজিয়ামের ভেতরে আছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, প্রাচীন আসবাবপত্র, বিরল চিত্রসমূহ, পাণ্ডুলিপি, অস্ত্রশস্ত্র, সূক্ষ্ম মসলিন কাপড়। এটির মধ্যে আছে কিছু ভূগর্ভস্থ সুড়ঙ্গ। বিশ্বাস করা হয় যে এটি ধনসম্পদ সঞ্চয়ের জন্য এবং গোপন সভা পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। জগৎ শেঠ ছিলেন একজন বিত্তবান মহাজন, যিনি 1757 সালের পলাশীর যুদ্ধে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। এটা গাইড দেবো না, হ্যাঁ, গাইড না হলে কে দেখাবে? হাসির গড়, হীরাবাই ভিডিও করতে খুব ভালো লাগতো। 50 টাকা লাগবে। লাগবে না দাদা। আচ্ছা 40 টাকা দিবে, 40 টাকা। না দাদা, লাগবে না। এরপর আমরা চলে এলাম নাসিপুর রাজবাড়িতে। 1865 সালে নাসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর। এটি সেই সময় দেবী সিং এর বিচারালয় হিসেবে পরিচিত ছিল। দেবী সিং সম্ভবত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্যাক্স কালেক্টর ছিলেন। এখানে আপনি একটা হনুমানজির মন্দির দেখতে পাবেন। এই বাড়িটিতে ইউরোপের বৈশিষ্ট্যযুক্ত স্থাপত্যের প্রভাব চোখে পড়ে। এখানে আছে একটি বিশাল রামচন্দ্রের মন্দির এবং একটি মিউজিয়াম, যেখানে রাজকীয় সামগ্রী প্রদর্শন চোখে পড়ে। এই নাসিপুর রাজবাড়িটি নাসিপুর গ্রামে অবস্থিত, যেটি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাজবাড়িটি বিশাল চমৎকার স্তম্ভ, দেওয়াল বা বারান্দা, যেটি রোমান এবং গ্রিক এই দুই মিশ্র স্থাপত্যে প্রদর্শন করছে। এখানে আছে হনুমানজির মূর্তি। এখানে সামনে লেখা আছে মন্দির আছে ভেতরে এবং জুতো খুলে প্রবেশ করতে বলা হয়েছে, কিন্তু আমি এখানে দেখছি সকলে জুতো পরেই এখানে ঘুরছেন। এই বাড়িটি অর্থাৎ এই নাসিপুর রাজবাড়িটি নাসিপুর রাজপরিবারের ছিল, যা দেবী সিং তৈরি করেছিলেন। দেবী সিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কঠোর কর আদায়কারী রূপে পরিচিত ছিলেন। এই রাজবাড়িটি এখন একটি মিউজিয়াম বা জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে এই রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিস, পুরনো আইনি কাগজপত্র, শিল্পকর্ম বা হস্তনির্মিত বিভিন্ন বস্তু রাখা আছে। আর এই বারান্দায় আছে অনেকগুলো ছোট ছোট মন্দির। এটি হলো কুবের দেবের মন্দির, এটা হলো বরুণ দেবের মন্দির, এটি বরাহ অবতার এবং এটি হাবরি ভগবানের মন্দির। এই রাজবাড়ির এলাকার অভ্যন্তরে একটি রাম মন্দির আছে, যেটি মুর্শিদাবাদের মধ্যে সর্ববৃহৎ রাম মন্দির। এটি হলো নৃসিংহ অবতার এবং এটি হলো লক্ষ্মী নারায়ণের মন্দির। এটি হলো ব্রহ্মার মন্দির। এটি হলো মদন মোহন মন্দির, মদন মোহনজির মন্দির এটা। এটি হলো ইন্দ্র দেবতার মন্দির, এটা অগ্নি দেবতার মন্দির। এটি হলো মৎস্য অবতার, এখানে শ্রীকৃষ্ণের সমস্ত অবতারদের মন্দির রয়েছে, যেমন এটি হলো কচ্ছপ অবতারের মন্দির। এটি হলো মিস অবতার বা মিস মন্দির। এখানে আছে যমরাজের মন্দির আর এরপরে আছে হনুমানজির মন্দির। আর আমার এই পুরো রাজবাড়ি ঘোরা এখানে সমাপ্ত হলো। দাঁড়ান না গো, ভয় লাগবে। দে রে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে 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 না আ দেখা যাচ্ছে। পৌঁছে গেছি আমাদের তৃতীয় গন্তব্যে।
আমার পিছনে আপনি এখন যেটা দেখছেন সেটাই হলো মির্জাফরের কবর। ভেতরে যাওয়ার জন্য 10 টাকার টিকিট কাটতে হয়। আমাদের টাঙ্গা চালক দাদা বললেন যে ভেতরে সেরকম কিছু নেই দেখার মতন, শুধু একটা সমাধি রয়েছে। তো উনি বললেন দেখার মতন সেরকম কিছু নেই, আমি ভিতরে যাচ্ছি না। তো আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো মির্জাফরের কবর। আপনি যখন টাঙ্গা বুক করে আসবেন তখন একটা জায়গা আপনাকে এটাও দেখাবে মির্জাফরের কবর। আর আমাদের হাতে বেশি সময়ও নেই, কারণ হাজারদুয়ারি প্রাসাদ বন্ধ হয়ে যাবে, তাই আমরা এটাকে স্কিপ করে তাড়াতাড়ি হাজারদুয়ারি প্রাসাদের দিকে যাব। আপনার হাতে সময় থাকলে আপনি এটা দেখতে পারেন। এগিয়ে যাব চতুর্থ গন্তব্যের দিকে। মেয়েটা হচ্ছে মুর্শিদ কুলিকার মেয়ে আজিমুন্নিসা বেগম। একে বিয়ে দিয়েছিলেন তো এই নবাব মুর্শিদ কুলিকার মেয়ে। মুর্শিদ কুলিকার নামে কিন্তু মুর্শিদাবাদ নামটা হয়েছিল, মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদ কুলিকার নবাবের মেয়েটার নাম ছিল আজিমুন্নিসা বেগম। আজিমুন্নিসা বেগম, এই আজিমুন্নিসা বেগমের তখনকার দিনে বিয়ে দিয়েছিলেন সুজাউদ্দিন বলে নবাব ছিল। সুজাউদ্দিন নবাবের সঙ্গে বিয়ে দেওয়ার পরে মেয়েটার কিছুদিন পর একটা অসুখ হয়েছিল। অসুখ হওয়ার পরে তখনকার দিনে তো ডাক্তার ছিল না, কবিরাজের ব্যবস্থা। যখন কবিরাজের কাছে নিয়ে গেছিল দেখাতে স্বামী, তো কবিরাজ বলেছিল যে আপনার স্ত্রীর ভেতরে যে অসুখ হয়েছে, অসুখটা ভালো করতে গেলে প্রতিদিন একটা করে শিশু বাচ্চা ছেলের কলিজা বার করে ওষুধের সঙ্গে খাওয়াতে হবে। হ্যাঁ, তো ওকে 199 দিন পরে শিশু বাচ্চা ছেলে ধরে নিয়েছে, রোজ একটা করে 199 দিন খাইছিল। খাওয়ার পরে যখন অসুখটা ভালো হয়েছিল না, তখন স্বামী বললো কি আমার একটা স্ত্রী জীবনের জন্য কত মানুষ মারা যাবে, তার থেকে আমার স্ত্রীকে জীবন্ত কবর দিয়ে দেবো। এখানে 1734 সালে নিয়ে এসে আন্ডারগ্রাউন্ড গ্রামের রাস্তা বলে নিচে নামিয়ে প্রতিকে মাটি চাপা দিয়ে দিল। মাটি চাপা দেওয়ার পরে বললো কি আমার বই এতগুলো পাপ বাচ্চাকে কতটা পাপ লাগবে, নিচে কবর করে দিলেন লোকজন আসা যাওয়ার জন্যে। তার বুকের উপর যে সিঁড়ি করে দিলেন এবং ওপরে একটা বড় মসজিদ করে দিলেন। যারা মসজিদে নামাজ পাঠ করতে উঠবেন বা নামবেন তাদের পায়ের পিছনে পাঠ করবেন, সেভাবে কবরটা করা আছে। এটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের কবর। এখন আমরা চলে এসেছি জীবন্ত কবর বা লাইভ গ্রেভিয়ার্ড। লাইভ গ্রেভিয়ার্ড, ব্যাপারটা ভাবতেই কি ভয় লাগে না? একজন মানুষকে জীবন্ত কবর দেওয়া হলো, তাকে মাটির নিচে কবর দিয়ে তার উপর দিয়ে মানুষের চলাচলের জন্য রাস্তা তৈরি করা হলো। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল যে সেই মানুষটাকেই খাওয়ানোর জন্য 199টা শিশুর বলি দেওয়া হলো। আমাদের টাঙ্গা চালক দাদা এই গল্পটা বলতে বলতেই আমাদের পৌঁছে দিলেন এই আজিমুন্নিসা বেগমের কবরে। এই সমস্ত কিছুই ছিল কুসংস্কার এবং অশিক্ষার প্রমাণ। আর এই অন্ধবিশ্বাসের জন্যই হয়তো সেই 199টি শিশুও মারা গেল এবং আজিমুন্নিসা বেগমও মারা গেলেন। কি ভয়ঙ্কর না? সত্যি কখনো কখনো ইতিহাসের বন্দি বাক্সের ঢাকনার নিচে এমন সব গল্প লুকানো থাকে যে কখনো কখনো মনে হয় এই ঢাকনার উন্মোচন হয়তো না হলেই ভালো হতো। অবশেষে এই 4টি জায়গার ভ্রমণ পর্ব শেষ করে আমাদের টাঙ্গা চালক দাদাকে ছুটি দিয়ে পৌঁছে গেলাম হাজারদুয়ারি প্রাসাদে। আমি এখন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করতে চাই। আমি কাউন্টার থেকে টিকিট কেটেছি। পিছনে যে কাউন্টারটা দেখছেন না আপনি, সেই কাউন্টারটা থেকে আমি টিকিট কেটেছি আর আমার টিকিটের মূল্য পড়েছে 25 টাকা। এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখুন, এই কোডটা স্ক্যান করেও আপনি টিকিট কাটতে পারবেন। আর আপনি যদি এই কোডটা স্ক্যান করে টিকিট কাটেন তাহলে আপনার এই প্যালেসের জন্য 20 টাকার টিকিট কাটতে হবে, অর্থাৎ 5 টাকা আপনার সেভ হবে। আমি এটা দেখিনি, তাই আমি আগে গিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আর আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে কাউন্টার থেকে টিকিট কাটবেন না, তাহলে টিকিটের মূল্য বেশি পড়বে। এই কোডটা স্ক্যান করে টিকিট কাটবেন, তাহলে কম মূল্যে আপনি টিকিট পেয়ে যাবেন। আমার সামনে আমি দেখতে পাচ্ছি এই হাজারদুয়ারি প্রাসাদ। সকালে যখন আমরা এই গেটের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন এখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রায় পা রাখার মতন অবস্থা ছিল না। এখন ভিড় একটু কমেছে, তবে প্রাসাদের সামনে কিন্তু এখনো ভিড় আছে, আমি দেখতে পাচ্ছি। চলুন তাহলে এবার টিকিটটা চেক করিয়ে ভিতরে যাওয়া যাক। এই হাজারদুয়ারি প্রাসাদটি গ্রিক এবং রোমান স্থাপত্য অনুযায়ী তৈরি। এটির মধ্যে 114টি ঘর এবং 1000টি দরজা আছে। এখন আমি এই প্যালেসের মধ্যে প্রবেশ করতে চলেছি। এই 1000টি দরজার মধ্যে 900টি আসল এবং 100টি দরজা নকল। এখন আমি ভিতরে প্রবেশ করব। নকল দরজাগুলি তৈরি করা হয়েছিল অনুপ্রবেশকারীদেরকে বিভ্রান্ত করার জন্য। এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটি মিউজিয়াম বা
জাদুঘর। এখানে আপনি সে যুগের অস্ত্র শস্ত্র, বর্ম, তৈলচিত্র, প্রাচীন নবাবদের দ্রব্য সামগ্রী দেখতে পাবেন। আর এখানেই আমি সমাপ্ত করছি আজকের ব্লগ। এটা হলো মুর্শিদাবাদের হাজারদুয়ারি শেষ জায়গা যেটা আমরা মুর্শিদাবাদে আজ দেখলাম। যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক করবেন এবং নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবার বর্গের সাথে ভিডিওগুলি শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, খুব শীঘ্র দেখা হবে নতুন কোনো জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।